চলেন আমরা আগে দুইটা টপিক আমাদের বাকি ছিল, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা হচ্ছে পার্টনার অ্যাক্সেস দেওয়া। ওই দুইটা টপিক আগে শেষ করে দিই। ছোট 5 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের চলে যেতে হবে বিজনেস সেটিং এ। আই গেস একটু সবাই বুঝছেন, এটার বলা কিছু নাই। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি যেটা করবো, অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবো, এন্ড এই যে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনটায় ক্লিক করলে এখানে আমাকে বলবে তুমি ভাই এই যে দেখেন তিনটা অপশন দিছে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, তিনটার মানে কি আমরা একটু বুঝি। প্রথমত, আপনার যদি আরো একটা বিজনেস পোর্টফোলিও থাকে এবং আপনি চাচ্ছেন ওই বিজনেস পোর্টফোলিওতে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাক্সেস পাঠাইতে, তাহলে আপনি এটা ক্লিক করবেন। কোনো দরকার নেই কমপ্লেক্স, এগুলো কিন্তু কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নাই। আরেকটা অপশন আছে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। এটার মানে হইলো অলরেডি আপনার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে আরেকটা পোর্টফোলিওতে, আপনি চাইলে ওই অ্যাড অ্যাকাউন্টটাকে এনে এই বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারেন। এটারও কোনো দরকার নেই। আমাদের যেটা করবো সেটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আমার ভাই এজ একটা নতুন বিজনেস ম্যানেজার, আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনই আছে, তাহলে আমি আমার অন্যান্য অ্যাড অ্যাকাউন্ট এগুলো এখানে টানাটানি করার কোনো দরকার নাই। আমরা সিম্পলি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, সিম্পলি এখানে ক্লিক করবো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। দেন আমরা এখানে নামটা দিয়ে দিব। লাইক ধরেন আপনারা হচ্ছেন LM অনলাইন ব্যাচ 2। আপনারা এই হলো ব্যাচ 2, দিলাম নাম। নাম আপনি যা খুশি তা দিতে পারেন, পরে আপনি চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু মাথায় রাখতে হবে ভাই, আপনি এই অ্যাড অ্যাকাউন্ট যেই দেশের জন্য ক্রিয়েট করতেছেন, লাইক বাংলাদেশ, USA, নেপাল, আহ কোথার জন্য, আফ্রিকা, সেনেগাল, কোথায় আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবেন, আপনি এই অ্যাড অ্যাকাউন্ট যেখানেই ব্যবহার করবেন, টাইম জোনটা 100% সে লোকেশনে দিতে হবে, নয়তো পরে গোলমাল লাগবে আপনার। আপনি এখন যদি আমেরিকা দিয়ে এটা ক্রিয়েট করে ফেলেন এবং বাংলাদেশে অ্যাড চালান, আপনি দেখবেন যে বাংলাদেশের টাইমের সাথে আপনার টাইম মিলবে না। আপনি অ্যাড চালানোর 12 ঘন্টা পরে গিয়ে স্টার্ট হবে। যদি আপনি USA দিয়ে খোলেন, তবে বাংলাদেশে অ্যাড চালালে 100% এটা GMT 6 বা বাংলাদেশ GMT+6, বাংলাদেশের GMT+6 এটা খুঁজে বের করে আপনি GMT+6 একটু খুঁজে বের করে নেবেন, অথবা এশিয়া লিখে সার্চ দিবেন। এই যে আমরা এশিয়া পাইছি, বাট বাকু আমাদের হচ্ছে ঢাকা। এটা সার্চ দিবেন, ঢাকা, এশিয়া, বাংলাদেশ, এই যে এশিয়া, GMT+6 এশিয়া ঢাকা। আপনি ভুল দিলে চেঞ্জ করতে পারবেন না। ভুল দিলে ভুল, শেষ হয়ে যাবে, ওটা ওটা চেঞ্জ করা যায় না। এই জিনিসটা একবারই। আর কারেন্সিটা 100% হচ্ছে কি, 100% US ডলার। কারেন্সিটা 100% US ডলার। অনেকে ভাবতে পারেন যে এখানে বাংলা টাকা দিব, আছে বাংলা অপশন আছে, যে BDT, এই যে অনেকে ভাবতে পারেন যে আমি বাংলাদেশি টাকা দিই, তাইলে মনে হয় বিকাশে নগদে পেমেন্ট করা যাবে। পয়েন্ট হচ্ছে কি, আপনি এখানে বাংলা টাকা লিখলেও আপনাকে ডলারই পেমেন্ট করা লাগবে, আপনি এখানে ডলার লিখলেও আপনাকে ডলারই পেমেন্ট করা লাগবে। তাহলে বাংলা লিখলে সুবিধা কি অসুবিধা কি? বাংলা লিখলে যেটা হবে, হিসাবটা বাংলায় হবে। বুঝে গেল? হিসাবটা বাংলায়, দ্যাট মিনস আমাকে দেখাবে $5 খরচ হয়েছে, আর আপনাকে হিসাব দেখাবে তোমার ভাই 600 টাকা খরচ হয়েছে। হিসাবটা জাস্ট টাকায় দেখাবে আপনাকে, দেখছি আর কিচ্ছু না। সো আপনি যেটা আপনার ইচ্ছা, এটা আপ টু ইউ। আপনি এটাও কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন না, এই দুটো জিনিস। এটা আপ টু ইউ। আপনি যদি মনে করেন বাংলা হিসাব রাখবো, আপনি বাংলা রাখতে পারেন, বাট বেস্ট অপশন হচ্ছে ডলার হিসাব রাখা, বিকজ আলটিমেটলি পেমেন্টটা ডলারই করা লাগে। যে $30 দিছি, $20 দিছি, বা টাকায় আমরা কোনো হিসাব করি না। এটা আপ টু ইউ, আপ টু ইউ। USD আমি প্রেফার করি, USD, US ডলার, বাকিটা আপনার ইচ্ছা। বাট GMT মাস্ট, যে দেশের জন্য ওই দেশটা ইউজ করবেন। দেন নেক্সট নেক্সট দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই অ্যাড অ্যাকাউন্টটা কি আপনি নিজের মানে মাই বিজনেস, মানে আমার জন্য নিজের জন্য বানাচ্ছেন, না এনাদার বিজনেসের জন্য অথবা ক্লায়েন্টের জন্য বানাচ্ছেন? যদি বলেন ক্লায়েন্ট, তাহলে আবার কিছু ডকুমেন্ট চাইবে আপনার কাছ থেকে। সেটা কে, এই সেই, হাবি জাবি, তার বিজনেস ID কি, কোনো দরকার নাই। আমি ভাই আমার জন্য বানাচ্ছি, আমি অন্য কারোর জন্য বানাচ্ছি না। দেন আমরা নেক্সট দিব, মাই বিজনেস আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই এটা কি ওকে, তুমি কি দিতে চাও? আমি বললাম হ্যাঁ ওকে। এবার ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলাম। এই যে না ভাই টাইম জোন আর আপনি চেঞ্জ করতে পারবেন না। এই যে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম, লার্নিং মেড অনলাইন ব্যাচ 2। এইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও আপনি চাইলে কি করতে পারবেন, আপনার এই যে পিপল অপশনে যাদেরকে আপনি অ্যাড করে রাখছেন, তাদেরকে আপনি চাইলে আবার কি করতে পারেন, এখান থেকে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে এই যে দেখেন অ্যাসাইন পিপল অপশন আছে। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, আবার আপনার বিজনেস ম্যানেজারে থাকা মানুষগুলোকে আপনি এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করতে পারেন। যদি অ্যাসাইন করেন, তাইলে তারা এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবে, আর যদি অ্যাসাইন না করেন তাহলে কাজ করতে পারবে না। বলেন বুঝি না বুঝি নাই? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা তো অপশন আছে পিপল অপশন থেকে, আমি চাইলে ফর এক্সাম্পল দেখেন, বুঝেন, পিপল অপশন থেকে আমি যদি মনে করি ওনাকে, এই মানুষটাকে, এই লোকটাকে আমি এখন যে অ্যাড অ্যাকাউন্ট খুঁজছি এটা অ্যাক্সেস দিব, তাইলে প্রথমত ওনাকে ক্লিক করবেন, অ্যাসাইন অ্যাসেট ক্লিক করবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন, কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চান সেটা সিলেক্ট করবেন, কি অ্যাক্সেস দিবেন ডিসিশন নিবেন, অ্যাসাইন অ্যাসেট দিবেন। বুঝছি না বুঝি নাই? ওকে, আমরা অ্যাড অ্যাকাউন্টের গল্প বুঝে গেছি, ভেরি বেসিক জিনিস। ক্লাসের শেষের দিকে আপনারা যারা নতুন বিজনেস ম্যানেজার খুঁজছেন, তাদের তাদের কাউর বিজনেস ম্যানেজার আমাদের বিজনেস ম্যানেজারের পার্টনার বানাই, আমরা পার্টনার সেশনটা দেখবো। আপাতত আমরা চলে যাচ্ছি মেইন ক্লাসে।
আর নতুন কাউকে অ্যাড করতে চাইলে যে পিপল অপশন থেকে করবেন, পিপলে যাবেন, ইনভাইট পিপল সিলেক্ট করবেন, এখানে ওনার মেল আইডি দিবেন, দেখছেন তো, বাকিটা তো জানেন। এরপর নেক্সট নেক্সট, ওনাকে ফুল অ্যাক্সেস দিবেন না বাসিয়ে দিবেন, সিলেক্ট করে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, আজকে মেইন ক্লাস হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। ওকে, আসেন আমরা যে অ্যাকাউন্টটা আপনাদের জন্য ক্রিয়েট করলাম, তো এটা আসেন এখন। ওকে, আসেন আমরা ঢুকি আমাদের মেইন ক্লাসে। ওকে, আসেন আমরা টপিকে ঢুকি। তাহলে আমরা আসলাম এখন কোথায় ভাই, একটু বলেন কোথায় আছি, দেখি কারা কারা শিখছি। আমরা এখন আছি অ্যাডস ম্যানেজারে, রাইট? এখন চলে যাবো একটা অ্যাড ক্রিয়েট করাতে। আজকে আমরা বেসিক্যালি তিনটা টপিক কভার করবো। একটা হচ্ছে, আচ্ছা আমরা একটু এনগেজমেন্ট একটু অবজেক্টিভের ভেতরে ঢুকি। আজকে আমরা তিনটা টপিক কভার করবো। একটা হচ্ছে অডিয়েন্স মানে টার্গেটিং, একটা হচ্ছে টার্গেটিং, একটা হচ্ছে এবি টেস্টিং, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। টোটাল তিনটা টপিক আমরা কভার করবো। ওকে, রেডি? লাস্ট ক্লাস খেয়াল আছে আমরা শেষ করছিলাম কোথায়? একটা ক্যাম্পেইনের ভেতরে সাধারণত আমরা জানি একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড থাকে, তাই না? আমরা এভাবে শেষ করছিলাম। বাট কালকে লাস্ট ক্লাস আমরা দেখছি একটা ক্যাম্পেইনের ভেতরে কখনো কখনো আপনি চাইলে, কখনো কখনো সবসময় একটা ক্যাম্পেইনের ভেতরে আপনি মাল্টিপল অফ অ্যাড সেট বানাইতে পারেন, মাল্টিপল অফ অ্যাড বানাইতে পারেন। ইয়েস অর নট? যে একটা ক্যাম্পেইনের ভেতরে আমরা চাইলে মাল্টিপল অফ অ্যাড সেট বানাইতে পারি, মাল্টিপল অফ অ্যাড বানাইতে পারি, একটু নলেজ আমাদের আছে। এই হলো আমাদের একটা ক্যাম্পেইন, এই হলো আমাদের একটা অ্যাড সেট, এই হলো আমাদের আরেকটা অ্যাড সেট। মানে আমরা দুইটা অ্যাড সেট কথা বলতেছি, যেহেতু আমরা অলরেডি জানি একটা ক্যাম্পেইনের ভেতরে দুইটা অ্যাড সেট বানানো যায়। এখন এই দুইটা ক্যাম্পেইন আমরা দুইটা কারণে, এই দুইটা কারণে আমরা বেসিক্যালি এই জিনিসটা করব। কি কি কারণ দেখেন। নাম্বার ওয়ান, আমি একটা ক্যাম্পেইন করতেছি, আমি কনফার্ম না আমার এই প্রোডাক্টটা কারা কিনতে পারে। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের মানুষেরাও কিনতে পারে, আবার আমার কাছে মনে হচ্ছে রাজশাহীর দিকের লোকেরাও আমি দেখছি ভালো ভালো প্রোডাক্ট কিনে, আমার কাছে মনে হয়েছে আর কি, আমি দেখছি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। তাহলে আমি একটা সেট টার্গেট দিলাম ঢাকাবাসীকে, আর একটা সেট টার্গেট দিলাম রাজশাহীবাসীকে। বলেন একটু বুঝছি কিনা? একটা সেট দিলাম ঢাকাবাসীকে আর একটা সেট দিলাম রাজশাহীবাসীকে। আমি নিজেও জানি না আসলে কোথেকে ভালো রেজাল্ট আসবে, এবং আমি এটা চালাই দিলাম। চালানোর পর আমি দেখলাম ম্যাক্সিমাম অফ দা অর্ডার ঢাকা থেকে আসছে। তাইলে আমার কোন অডিয়েন্সটা ভালো, বা আমার কোন কন্টেন্ট, কোন ক্যাম্পেইনটা ভালো করতেছে বলেন? ঢাকা ভালো করছে। বুঝলাম কিভাবে ঢাকা ভালো করছে? কারণ আমি আলাদা আলাদা করে ঢাকা আলাদা চালাইছি, রাজশাহী আলাদা চালাইছি, ধরেন অ্যাডসের আরো একটা বানাইছি, ওটা সিলেট দিছি, অ্যাডসের আরো একটা বানাইছি, ওটা সিটিজি দিছি, ফর এক্সাম্পল। তাহলে আমার দেখলাম যে চারটা অ্যাডসেট বানিয়েছি, চারটার মধ্যে দেখলাম যে ঢাকা সব থেকে ভালো করছে, দেন সিলেট সব থেকে ভালো করছে, দেন চিটাগং ভালো করছে, রাজশাহী অতটা ভালো করে নাই। তাহলে আমি মোটামুটি একটা জায়গায় ডিসিশন নিতে পারলাম না যে আমার ঢাকার মানুষকে টার্গেট করে অ্যাড চালানো উচিত, সিলেটের মানুষকে অ্যাড চালানো উচিত, চিটাগং এর মানুষকে টার্গেট করে অ্যাড চালানো উচিত, রাজশাহীকে বাদ দেওয়া উচিত, যেহেতু রাজশাহী থেকে আমার কি আসতেছে না, প্রপার সেল আসে নাই। এখন আমি এই কাজটা এভাবে করতাম, একটা ক্যাম্পেইনের ভেতরে একটা সেট বানাই, এটার ভেতরেই যদি ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাগাং তিনটে দিতাম, তাহলে কি আমি বুঝতে পারতাম কোথেকে ভালো রেজাল্ট আসছে? যে একসাথে দিতাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না কোথেকে ভালো রেজাল্ট আসছে। মানে আমার রাজশাহীর মানুষগুলোর পেছনে যে টাকা ঢালতেছিলাম, এটার খরচ, এটা ওয়েস্টেজ যাইতো নাকি বলেন তো? ওয়েস্টেজ যাইতো না জিনিসটা? ওয়েস্টেজ যাইতো। শুধু ওয়েস্টেজ যাইতো না, আমি তো জানতামই না রাজশাহী থেকে রেজাল্ট আসতেছে না, আমি পরের বারও কিন্তু সেম কাজই করতাম, পরের বারও সেম কাজ করতাম, পরের বারও সেম কাজ করতাম। এভাবে আমার একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা নষ্ট হইতো। সো প্রথমত এই ডিসিশনটা যেন আপনি নিতে পারেন যে কোথেকে ভালো রেজাল্ট আসছে আপনি বুঝতে পারবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে? এরকম মাল্টিপল অফ অ্যাডসেট নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, তো এই যে দেখেন আমরা চারটা অ্যাডসেট থেকে ডিসিশন নিয়েছি, এই তিনটা ভালো একটা খারাপ। এই জিনিসটাকেই বলে বেসিক্যালি এ বি টেস্টিং। এই ব্যাপারটাকে বলে এবি টেস্টিং। এবি টেস্টিং মানে কি? এবি টেস্টিং মানে হলো আমি, আমার কাছে ভাই দুটো জুস আছে, মানে আমি জুস খাবো, কোন জুসটা খাবো আমি নিজেও জানি না। ফ্রিজ খুলে দেখলাম একটা ম্যাঙ্গো জুস আছে, একটা অ্যাপল জুস আছে, তা কোনটা খাবো এটা ডিসিশন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে এক চুমুক দেওয়া লাগবে, এখানে এক চুমুক দেওয়া লাগবে, ইয়েস অর নট? দুইটাতে এক চুমুক দুই চুমুক দেওয়ার পর আমি বুঝতে পারবো যে না আমার ম্যাঙ্গোটা বেশি ভালো লাগতেছে, দেন আমি পুরো এক গ্লাস ম্যাঙ্গো খাবো। এই তো, দ্যাট ইজ কল এবি টেস্টিং। দ্যাট ইজ কল এবি টেস্টিং। এবি টেস্টিং মানে শুধু এ আর বি না, সিও থাকতে পারে, মানে আঙ্গুর, ডিও থাকতে পারে, ফর এক্সাম্পল অরেঞ্জ। চারটা ছিল, চারটা দিয়ে চুমুক দিছি, ম্যাঙ্গোটা ভালো লাগছে, ম্যাঙ্গোটাই পুরো এক গ্লাস খাচ্ছি। তার মানে কি বাকিগুলোতে just এক চুমুক দিছি, এক চুমুক দিছি, এক চুমুক দিয়ে ডিসিশন নিয়েছি, এগুলো আমার অতটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগছে। এটাকে বলে এবি টেস্টিং। এখানে আমরা সেম কাজ করলাম না? চারটা অ্যাকসেপ্ট বানাইলাম, চারদিকে চার রকমের অডিয়েন্স রাখলাম, সবগুলো তো অল্প অল্প বাজেট দিলাম, ফর এক্সাম্পল $1, $1, $1, $1, অল্প বাজেট দিলাম। বা টোটাল টোটাল ধরেন $8, যেহেতু $2 যা বাজেট দেওয়া যায় না, আমরা দেখছি লাস্ট ক্লাসে, অল্প বাজেট দিলাম। বাজেট দিয়ে দেখলাম যে না রাজশাহী ভালো করতেছে না, বাকিগুলো ভালো করতেছে, রাজশাহী বন্ধ করে দিলাম, দেন রাজশাহীর বাজেটটা বাকিগুলোতে দিয়ে দিলাম। অথবা দেখলাম যে না রাজশাহী, সিলেট, চট্টগ্রামের থেকে ঢাকাটাই সব থেকে ভালো করতেছে, তাহলে এগুলোর সবগুলোর বাজেট আমরা ঢাকাতে দিয়ে এবার বড় ক্যাম্পেইন চালাম। বুঝছি না বুঝি নাই?
অল বাংলাদেশ দিলে তো আর এটা টেস্টিং হইলো না। না, আপনি পুরো ম্যাঙ্গো জুসটাই খাই ফেললেন, এগুলো তো একটু মুখে দিলেন না, টেস্টিং কেমন হইলো? টেস্টিং মানে হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকে। পুরো বাংলাদেশ তো আর আপনার কাস্টমার না, তাই না? পুরো মানব জাতি তো আর আপনার কাস্টমার না, পুরো 18 কোটি মানুষ তো আপনার কাস্টমার না। আপনার কাস্টমার হইতে পারে 18 লাখ, আপনাকে খুঁজে বের করতে হবে কোন 18 লাখ। এদিকে 18 থেকে 30 বছর 18 লাখ, নাকি 30 থেকে 45-এর মানুষজন, না 45 থেকে 65 কে, এটা আপনাকে। ফর এক্সাম্পল, আমাদের একটা ক্লায়েন্ট আছে, ডায়াবেটিক চা বেচে, ডায়াবেটিক চা। ডায়াবেটিক চা সাধারণত কারা কিনবে? যারা মুরব্বী 50+ বছর, তাই না? এটাই তো ডায়াবেটিক চা কিনবে। তা আমরা চিন্তা করলাম কি, নতুন একটা সেগমেন্ট খুঁজি, যে 50 বছরের মানুষজন তো কিনতেছেই, পাশাপাশি দেখি তাদের ছেলে মেয়েদেরকে টার্গেট করে ক্যাম্পেইন করা যায় কিনা। তাহলে আমরা ক্যাম্পেইন করলাম যে আপনার বাবা বা মায়ের যদি ডায়াবেটিক থাকে, আপনি কি করতে পারেন, আমাদের এই ডায়াবেটিক চাটা ট্রাই করতে পারেন। সরি, আপনার বাবা মায়ের জন্য আমাদের ডায়াবেটিক চাটা আপনি পারচেস করতে পারেন, বা আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাবা মাকে ইউজ করাইতে পারেন, আপনার বাবা বা ডায়াবেটিক ভালো হয়ে যাবে। তাহলে কাকে টার্গেট দিলাম বলেন? এখন ছেলে মেয়ে, ছেলে মেয়ে মানে কি, মেলও আছে, ফিমেলও আছে, ইয়েস অর নট? দেখেন, আমি কিন্তু অডিয়েন্স নিয়ে কথাবার্তা বলতেছি, বুঝেন? মেলও আছে, ফিমেলও আছে, ইয়েস অর নট? এখন আমরা চাইলে একটাই ক্যাম্পেইন করতে পারি, মেল ফিমেল দুজনই টার্গেট। তার আমি বুঝবো না যে মেয়েরা বাবা মার প্রতি বেশি যত্নবান না ছেলেরা বাবা মার প্রতি যত্নবান। বুঝছেন না বুঝেন নাই? বলেন। যদি দুইজনকে টার্গেট দিয়ে দিই এক এক ক্যাম্পেইনে, তাহলে মেয়েরা বেশি সচেতন না ছেলেরা বেশি সচেতন? আমি কিন্তু কনফার্ম দিতে পারতেছি না। তাহলে আমি আমি টাকা ঢালবো সলিড মানুষের পেছনে। তাহলে আমি কি করবো, একটা ক্যাম্পেইন করবো, দুইটা অ্যাডসেট রাখবো, অ্যাডসেট ওয়ান, অ্যাডসেট টু। ওয়ানে মেল টার্গেট, টুতে ফিমেল টার্গেট। এবং দেখবো কোথেকে অর্ডার আসতেছে, মেয়েরা অর্ডার দিচ্ছে না ছেলে, মানে মেয়েরা তাদের বাবা মায়ের জন্য অর্ডার দিচ্ছে, না ছেলেরা বাবা মায়ের জন্য অর্ডার দিচ্ছে। যখন আপনি দেখবেন যে না, মেয়েরা বেশি অর্ডার দিচ্ছে, মানে মেয়েরা বেশি তত্ত্ববান বাবা মায়ের প্রতি, বা মেয়েরা বেশি কেয়ারফুল, তখন আমি বড় বাজেটটা কোথায় দিব, মেয়েদের পিছনে। ক্লিয়ার অর নট? সো এটা শুধু যে আপনি অডিয়েন্স বের করবেন ব্যাপারটা এমন না, কন্টেন্ট তো আপনি কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন। না, আপনার কোন কন্টেন্টটা ভালো, এই যে দেখেন, এই হলো একটা ক্যাম্পেইন, এই হলো একটা অ্যাড সেট। আমরা একটা অ্যাড সেট আবার কি করতে পারি, মাল্টিপল অফ অ্যাড দিতে পারি, অ্যাড ওয়ান, অ্যাড টু, অ্যাড থ্রি। ওকে, আমি একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট রাখছি, আমার অডিয়েন্স একটাই, কারণ ওই যে মেয়েরা, ফিমেল, ডায়াবেটিকের জন্য ফিমেল টার্গেট দিছি, ফিমেল মেয়ে। এখন আমার আবার কন্টেন্ট আছে তিনটা, একটা ইমেজ, ইমেজ ধরেন ইমেজ, একটা আছে ভিডিও, আর একটা আছে ধরেন এটাও ইমেজ ধরেন, বা এটা একটা স্টোরি, লম্বা স্টোরি। কোন কন্টেন্টটাতে মানুষ বেশি কানেক্ট হচ্ছে? আমি যদি তিনটা আলাদা আলাদা অ্যাড চালাই, তাহলে দেখবো, এটা আমরা সামনে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমরা দেখবো কোন কন্টেন্টে, মানে কোন কন্টেন্ট থেকে রেজাল্টটা বেটার আসতেছে, এটা আমরা দেখতে পারবো। তিনটা কন্টেন্টের মধ্যে কোনটা থেকে বেটার রেজাল্ট আসছে, মানে কোনটা দেখে মেয়েরা বেশি পারচেস করতেছে, এটাও আমরা দেখতে পারবো। তখন আমরা ডিসিশন নিবো যে না, আমার এই কন্টেন্টটাই বেটার, বাকি দুটো কন্টেন্ট ভালো না। এই হইলো এ বি টেস্টিং। বুঝছি না বুঝি নাই? ওই তো ক্লথিং নিয়ে এক্সাম্পল দেন আপনি। আপনি এই হলো ক্যাম্পেইন, হলো অ্যাডসেট, মেয়েদেরকে টার্গেট দিচ্ছেন, ক্লথিং এর অডিয়েন্স মেয়েরা আমরা সবাই জানি, তাহলে অডিয়েন্স টেস্ট করার কিছু নাই, জেলা টেস্ট করতে পারেন, মেয়ে না ছেলে টেস্ট করার কিছু নাই। আমরা জানি মেয়েরাই ক্লথিং কিনবে। এখানে আপনার আপনার ক্লথিং ওয়ান, ক্লথিং টু, ক্লথিং থ্রি, তিনটা, একটা ক্লথিং এর তিনটা কালার আপনার। আপনি ডিসিশন নিচ্ছেন আর কি, যে আমি কোন কালারটাকে বেশি বেশি প্রোডাকশন করবো, এটা আপনি বুঝতেছেন না। আপনি লাল রঙের জামা দিয়ে একটা অ্যাড বানাইলেন, হলুদ দিয়ে একটা অ্যাড বানাইলেন, সাদা দিয়ে একটা অ্যাড বানাইলেন। এবার 10, 15, 20 ডলার স্পেন্ড করে দেখেন কোনটার অর্ডার বেশি আসতেছে। আপনি দেখবেন যে লালের অর্ডার বেশি আসতেছে, বুঝে গেলেন মেয়েদের ডিমান্ড লাল। তাহলে বাকিগুলো বাদ, বা বাকিগুলো কম করে বানাবেন, লালটা বেশি বানাবেন। পরে বুঝছি না বুঝি নাই? এই জায়গায় দেখেন, এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট বলে একটা অপশন আছে, তাই না? অ্যাডভান্টেজ প্লাস বাজেট বলে একটা অপশন আছে। আমরা এটাকে যদি অন করি, তাইলে আপনি দেখতে পাবেন এখানে আবার দুইটা অপশন দিচ্ছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, ওই ওইটার মতোই। অ্যাড সেটে আপনি এই বাজেটটা যদি অন করেন, অ্যাড সেটের বাজেটটা গায়েব হয়ে যাবে। এখানে বাজেট চলে গেছে, দেখছেন? তার মানে আমরা দেখতে পাইলাম বাজেট এইখানেও দেওয়া যায়, বাজেট এইখানেও দেওয়া যায়। এটুকু বুঝছি কিনা? যদি বাজেট আপনি ক্যাম্পেইন সেকশনে দেন, তাইলে এটাকে বলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর যদি আপনি বাজেটটা অ্যাডসেট সেকশনে দেন, তাইলে সেটাকে বলবে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পার্থক্যটা কি? ওকে, পার্থক্যটা কি আসেন এটা একটু বুঝি। এই হইলো ক্যাম্পেইন, এই হইলো অ্যাডসেট, এই হইলো অ্যাড। বাজেট দিলাম আমি অ্যাডসেটে $10, আমার ধরেন অ্যাডসেট হইলো দুইটা, আর একটা অ্যাডসেট বানাইলাম, আর একটা বানাই ধরেন আমার অ্যাডসেট হলো তিনটা। একটু বুঝি তো, আমার অ্যাডসেট তিনটা, বাজেট দিচ্ছি আমি অ্যাডসেটে, তাহলে আমার তিনটা অ্যাডসেটে আমি আলাদা আলাদা করে $10 বাজেট দিলাম। এখানে 10, ওখানে 10, এখানে 10। দেখেন আমি তিনটা অ্যাডসেট বানাই,
অ্যাডসেট, এই হলো অ্যাডসেট ওয়ান। আচ্ছা একটু আগে এটা এটা বন্ধ করে দিই, ক্যাম্পেইনটা বন্ধ করে দিই। ওকে, এই অ্যাডসেটে গেলাম, বাজেট দিলাম $20, $10 দিই বোঝার সুবিধার জন্য। বাজেট দিলাম $10, অ্যাডসেট ওয়ান, প্রথম অ্যাডসেটে $10 বাজেট দিচ্ছি আমি, মিলছে কিনা? প্রথম অ্যাডসেটে $10 বাজেট, এই যে $10 বাজেট, প্রথম অ্যাডসেটে $10 বাজেট। আবার যাই দ্বিতীয় অ্যাডসেটে, দ্বিতীয় অ্যাডসেটে এসে আবার দিলাম $10 বাজেট, তাহলে এখানে আমরা দ্বিতীয় অ্যাডসেটে দিলাম $10 বাজেট। আবার তৃতীয় অ্যাডসেট, এখানে এসে দিলাম আবার $10 বাজেট, তাহলে তৃতীয় অ্যাডসেটেও $10 বাজেট। ক্লিয়ার না? তিনটা অ্যাডসেটে আমরা $10 করে বাজেট দিচ্ছি, 10 10 10, $30। এবার যেটা হবে আপনার সাথে, ফেসবুক আপনার কাছ থেকে অ্যাড 24 ঘন্টায় এই অ্যাডসেট থেকে $10 চার্জ করবে, এই অ্যাডসেট থেকে $10 চার্জ করবে, এই অ্যাডসেট থেকে $10 চার্জ করবে। তাহলে টোটাল কত চার্জ করলো, কত খরচ হইলো? 30। এবং সমানভাবে 10 10 10, কারণ আপনি দিছেনই 10 10 10। যদি দিতেন 15 10 15, তাহলে এখান থেকে 15 কাটতো, এখান থেকে 10 কাটতো, এখান থেকে 15 কাটতো। যদি দিতেন এখানে 20, এখানে 10, এখানে 20, তাহলে এখান থেকে 20, এখান থেকে 10, এখান থেকে 20। আপনি যেই অ্যাডসেটে যা যা দিবেন আপনার কাছে ফিক্সড তাই কাটবে, ফিক্সড। এইবার ঘটনাটা এমন করতে পারে না, দেখেন তো, এইখানে $10 সেল আসছে দুইটা, এখানে $10 সেল আসছে পাঁচটা, এখানে $10 সেল আসছে ধরেন চারটা। দেখেন তো বস, 2 5 4, তাহলে কোন অ্যাডসেটে লস খেলাম বলেন? আচ্ছা আবার বলতেছি, এখানে এই অ্যাডসেট থেকে $10 সেল পাইছেন দুইটা প্রোডাক্ট, এই অ্যাডসেট থেকে $10 সেল পাইছেন পাঁচটা প্রোডাক্ট, এই অ্যাডসেট থেকে $10 সেল পাইছেন চারটা প্রোডাক্ট। কোন কোন অ্যাডসেট থেকে বেটার রেজাল্ট পাইছেন? সেকেন্ড অ্যাডসেট থেকে আপনি বেটার রেজাল্ট পাইছেন, ইয়েস অর নট? থার্ড অ্যাডসেট থেকে সেকেন্ড বেটার রেজাল্ট পাইছেন, আর ফার্স্ট অপশন থেকে সব থেকে বাজে রেজাল্ট পাইছেন। তার মানে আমার, তার মানে কি দাঁড়াইলো আমার, এখানে দেখেন তো, এখানে দুইটা প্রোডাক্ট সেল করার জন্য আমার $5 করে খরচ পড়ছে, আমার $5 করে খরচ পড়ছে। এখানে পাঁচটা প্রোডাক্টে প্রতি প্রোডাক্টে $2 করে খরচ পড়ছে, আর এখানে $2.5 করে খরচ পড়ছে। আমি যদি এই অ্যাডটা চালানোর আগে জানতাম যে দুই এই অ্যাডসেটের এই অ্যাডসেটে, এই অ্যাডসেটে আছে কি ডিফারেন্ট অডিয়েন্স, এখানে ডিফারেন্ট অডিয়েন্স, এখানে ডিফারেন্ট অডিয়েন্স, এই তো তিনটা সেট কেন বানিয়েছি আমি, একটা রাজশাহী, একটা ঢাকা, একটা সিলেট, এই তো ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স, হয় ডিফারেন্ট অডিয়েন্স, না হয় ডিফারেন্ট এরিয়া, না হয় ডিফারেন্ট বয়স, না হয় ডিফারেন্ট জেন্ডার, কিছু কিছু ডিফারেন্ট করছি আমি, এই কারণে মাল্টিপল অ্যাডসেট বানাইছি। আমার এই অ্যাডসেটটা যখন ঢাকা টার্গেট ছিল, এখান থেকে $2 সেল আসছে প্রতিটা প্রোডাক্ট। এটা যদি আমি আগে জানতাম, তাহলে কি আমি অ্যাডটা চালাইতাম? এই অ্যাডসেট রাজশাহী থেকে অ্যাড দিতাম? দিতাম না। সিলেটে হ্যাঁ দিতাম, সিলেটও দিতাম, তো সিলেটও কাছাকাছি রেজাল্ট আসছে, বা রাজশাহীতে আমি দিতাম না, যদি আমি শুরুতে জানতাম। এখন পয়েন্ট হইলো, আপনি তো কোনোদিনও শুরুতে জানতে পারবেন না এই জিনিস, সবসময় শেষেই জানতে পারবেন, মানে রেজাল্ট আসার পরেই তো জানতে পারবেন কোনটা থেকে কমে আসছে, কোনটা বেশি আসছে। এই তো করবে আপনার সাথে, শুরুতে তো জানার কোনো সুযোগ আপনার নাই। আচ্ছা, ফেসবুক একটা সুযোগ ভাই আপনাকে দিতে শুরুতে জানার, আর এই অপশনটাই হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, নট এবি টেস্টিং। এবি টেস্টিং ভুলে যান, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। হ্যাঁ, এটা আপনি এবি টেস্টিং করতে পারেন যে এই তিনটার মধ্যে বেটার রেজাল্ট আসছে আমরা ওই ভালো, বাট এটা আমরা এবি টেস্টিং এর জন্য ইউজ করবো না। আমরা এই কনসেপ্ট হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। কনসেপ্টটা এবার দেখেন, এই হলো ক্যাম্পেইন, এই হলো অ্যাডসেট, অ্যাডসেট ওয়ান, অ্যাডসেট টু, অ্যাডসেট থ্রি, একটু বুঝছি কিনা? একটা ক্যাম্পেইন, তিনটা অ্যাডসেট। এর আগের বার দিয়েছিলাম এখানে $10, এখানে $10, এখানে $10। এবং এই ধরনের কি কি বলছিলাম আমরা? অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। যখন বাজেট আমরা অ্যাডসেটে দিয়েছি তখন বলছি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এবার আমরা কি করবো, এই $30 এইখানে না দিয়ে, অ্যাডসেটে না দিয়ে, এটা আমরা ক্যাম্পেইন সেকশনে দিব। পয়েন্টটা ভেরি সিম্পল। এই হলো বাবা, এই হলো ছেলে। বাবা জানে কোন ছেলে ভালো, কোনটা খারাপ, কোনটা শয়তান। ভালোটাকে দিলে ভালোটা ভালো কাজ করবে, গাছ লাগাবে, বই কিনবে। খারাপটাকে দিলে হাতে কি গেমস খেলবে, ভিডিও গেম খেলবে। ইয়েস অর নট? বাবা জানে যে ভালো ভালো ছেলেকে যদি বেশি টাকা দেই, $30 মধ্যে যদি ভালো ছেলেকে $20 দেই, ভালোটা বই টই কিনবে ভাই, ঘরের জন্য জিনিসপত্র কিনবে, মিষ্টি কিনবে, ফল কিনবে, ফ্রুট কিনবে, মানে ভালোটাকে বেশি দিয়ে লাভ আছে। কিন্তু যেটা শয়তান, এটা যদি $20 দিই, এটা কি ভিডিও গেম খেলবে। তার মানে কি, আপনি যখন বাজেটটা ক্যাম্পেইনে দিবেন, তার মানে আপনি বাবাকে টাকা দিচ্ছেন, বাবার হাতে। বুঝেন? আপনি বাবার হাতে টাকা বোঝাই দিয়েছেন, এবং বাবাকে বোঝাই দিয়ে বলছেন, ভাই তোমাকে আমি $30 দিলাম বা $30 দিলাম, এবার তোমার কোন ছেলে ভালো, তুমি তোমার মতো করে তাকে টাকা বোঝাই দাও। এইবার বাবা অ্যাড গুলোকে অবজার্ভ করবে, ক্যাম্পেইন অ্যাডসেটকে অবজার্ভ করবে, এবং বোঝার চেষ্টা করবে কোন অ্যাডসেট ভালো পারফর্ম করতেছে। ও যখন দেখবে ঢাকা ভালো পারফর্ম করতেছে, ও মেজরিটি অফ দা বাজেট
ঢাকাকে মানে অ্যাডসেট টুকে দিয়ে দিবে। ফর এক্সাম্পল, ওকে হয়তো $22 দিয়ে দিবে। ও দেখতেছে এই অ্যাডসেটটা মোটামুটি পারফর্ম করছে, ওকে আর ওরেও $6 দিয়ে দিবে। তাহলে 22 6 $28 এই দুজনকে দিয়ে দিল। আর এটা সব থেকে দুষ্ট ছিল, কম পারফর্ম করছে, এইটারে দিবে অনলি $2। দেখেন, আগেরটাই ছিল কি, সবাই পাইছে 10 10 10, যে ভালো করছে সেও 10 পাইছে, যে খারাপ সেও 10 পাইছে, যে মোটামুটি সেও 10 পাইছে। আর যখন বাজেট আমরা ক্যাম্পেইনে দিলাম তখন কি দাঁড়ালো, ভালোটা ভাই বেশি বাজেট পাইলো, মোটামুটিটা মোটামুটি বাজেট পাইলো, আর খারাপটা সব থেকে খারাপ বাজেট পাইলো। বুঝছি না বুঝি নাই? আপনি ক্যাম্পেইনে বাজেট মাল্টিপল অপশন মাল্টিপল যখন বানাবেন তখনই আপনি ক্যাম্পেইনে বাজেট দিবেন। নাহলে একটাতে তো ক্যাম্পেইনে বাজেট দিলে লাভ নাই। ও তো ডিসিশন নিতে পারবে না কাকে দিবে। আপনার অ্যাডসেট যখন একটা, ক্যাম্পেইন একটা, অ্যাডসেট একটা, ও কাকে দিবে, একজনকেই তো দিতে হবে, ডিসিশন তো নেওয়ার সুযোগ নাই। যখন আপনি দুইটা, ওকে অপশন দিবেন দুইটা, তখন সে কোনটা ভালো ওইটাকে বেশি টাকা দিবে, বেটারটাকে বেশি টাকা দিবে। বলেন কনসেপ্ট বুঝছি না বুঝি নাই? ওকে, যদি বোঝেন তাহলে আমরা এবার একটু অ্যাড ম্যানেজারে গিয়ে দেখি কিভাবে করে কাজগুলো। তাহলে আমরা অলরেডি দেখলাম আমাদের অ্যাডসেট ভাই, আমি একটু নামগুলো ঠিক করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এ হলো ভাই অ্যাডসেট 1, এ হলো ভাই অ্যাডসেট 2, এ হলো ভাই অ্যাডসেট 3, তিনটা অ্যাডসেট। তাহলে একটা তো আমরা দেখলাম, আমরা যদি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন চালাই, তাহলে আমি অ্যাডসেট 1 এ $10 দিয়ে দিব, আমি অ্যাডসেট 2 তে $10 দিয়ে দিব, আমি অ্যাডসেট 3 তে $10 দিয়ে দিব। তাহলে চোখ বন্ধ করে 10 10 10 আলাদা আলাদা করে 30 কাটবে, যে যেভাবে রেজাল্ট দিক। আর আপনি যদি মনে করেন না আমি চাই আমার ভালো পারফর্মিং একটা ভালো করুক, বাজেটটা দিতে হবে ক্যাম্পেইনে। ক্লিয়ার? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে যদি আপনি কাজ করতে চান, আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এই অপশনটাকে অন করে দিতে হবে। ক্যাম্পেইন সেকশনে বাজেট অন করলে অ্যাডসেট সেকশনে বাজেট চলে যায়, ওখানে বাজেট অপশন থাকে না। এই যে নাই, বাজেট গেছে গা। তার মানে ক্যাম্পেইনে দিলে শুধু ক্যাম্পেইন, আর অ্যাডসেটে দিলে অ্যাডসেট। এখন আমরা দিব ক্যাম্পেইন, তাহলে আমার আমার টার্গেট কত? $30। ইয়েস অর নট? 10 10 10, 3 10 $30 আমার চপ, আমার বাজেট, আমার প্ল্যান আর কি দেয়া। তাহলে আমি দিলাম $30। একটু ক্লিয়ার কিনা? এবার দেখেন, এই $30 এখন ডিস্ট্রিবিউট হবে অ্যাডসেট 1 এ, অ্যাডসেট 2 তে, অ্যাডসেট 3 তে। কিভাবে? যে বেটার পারফর্ম করবে সে বেটার পাবে, বাট আমরা জানি না এটা কে পাবে। উই হ্যাভ নো আইডিয়া। কারণ পারফর্ম করার পর ফেসবুক বুঝতে পারবে, এন্ড আমরাও দেখতে পারবো, বাট আমরা জানি না। বাজেট তো আমি দিলাম, বাজেট দেওয়ার পর আবার আমি যদি চাই বেটার পারফর্মিং অ্যাডসেট বেটার বাজেট পাক, এটা যদি আমি চাই, তাহলে আপনাকে একটা জিনিস কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিটা হাইয়েস্ট ভলিউমে রাখতে হবে। মানে যা আছে তা। হাইয়েস্ট ভলিউম মানে কি? যে ভালো পাবে সেই হাইয়েস্ট ভলিউমের বাজেট পাবে, এই হলো হাইয়েস্ট ভলিউম। তার মানে আপনি যদি চান আপনার যে অ্যাডসেট ভালো করবে সেই অ্যাডসেটই ভালো বাজেট পাবে, তাহলে আপনাকে হাইয়েস্ট ভলিউম অপশনটাই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার অর নট? যেহেতু এখানে হাইয়েস্ট ভলিউম একটা অপশন আছে এবং আমি বললাম এটাই রাখবো, তার মানে আরো অপশন আছে, তাই না? এভাবে একটু ভেতরে ঢুকি, এডিট ক্লিক করি। এডিট ক্লিক করলে আমরা দেখবো হাইয়েস্ট ভলিউম অপশন যেমন আছে, আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হচ্ছে বিট ক্যাপ, আরো দুটো অপশন আছে। তাহলে আমরা এই দুটো অপশন একটু বুঝি, এই দুটো কাজ কি। ফর এক্সাম্পল, আপনি আমি জাস্ট ধর আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনার বাজেট হলো $10। আমি জাস্ট $10 কেন ধরছি, বোঝার সুবিধার জন্য, যে আমি চাই আমার একটা প্রোডাক্ট, মানে ধর আমার একটা ঘড়ি বিক্রি করবো আমি। আমি চাচ্ছি এই ঘড়িটা $10 মানে $10 মধ্যে বিক্রি হলে আমি আমি প্রফিট করতে পারবো। একটু বুঝি না বুঝি নাই? এটা ঘড়ি, এই ঘড়িটা মোটামুটি $10 মধ্যে বিক্রি হলে আমি প্রফিট করতে পারবো। $10 উপরে গেলে সমান সমান থাকবে, আর উপরে গেলে আমি লসে যাবো। তাহলে আমার অবজেক্টিভ হবে কি, এট এনি কস্ট $10 মধ্যে কস্টিংটা রাখা। ওকে, তার মানে আমি $10, এলো $10। যখন আমরা কস্ট পার রেজাল্ট গোল, সিপিআরজি বলে এটাকে, যখন আমরা কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করব, তখন দেখেন ফেসবুক কি করবে, আপনার এই অ্যাডটাকে এমন সমস্ত মানুষের কাছে নিয়ে যাবে, এমন সমস্ত মানুষের কাছে নিয়ে যাবে যারা $10 মধ্যে এই ঘড়িটা কিনবে। মানে কি, সুপার ওয়ার্ম অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, যেন যার কাছেই যায় সে যেন ঘড়িটা কিনে। কনসেপ্টটা কি বুঝলাম না বুঝলাম না? আমি একটা ঘড়ি বিক্রি করবো, আবার বোঝেন, আমি একটা ঘড়ি বিক্রি করবো, এই ঘড়ির দাম হইলো 3,000, 4,000 টাকা, 5,000 টাকা। এটা বিক্রি করার জন্য আমার বাজেট আছে এর, ধরেন 1,000 টাকা, মানে $10, $100 করে ডলার ধরে নেন। এটা বিক্রি করার জন্য আমার মোটামুটি 1,000 টাকা বাজেট আছে, আমি যে 1,000 টাকার ভিতর সেল করতে পারি। এই ঘড়ি কিনা হচ্ছে আমার 2,000 টাকা, 1,000 টাকা সেল করতে পারলে 3,000 টাকা খরচ, 2,000 টাকা আমি মোটামুটি প্রফিটে থাকবো। তাহলে 1,000 টাকা খরচ করতে পারি, বুঝছি না বুঝি নাই? তাহলে আমি ফেসবুককে বললাম কি, যে ভাই আমার ভাই $10 সেল লাগবে। আপনি যেটা ফেসবুকে বলেন $10 মধ্যে সেল দাও, তাইলে আপনাকে এই অপশনটা অন করে দিতে হবে। তখন হাইয়েস্ট ভলিউম বাদ, তখন হাইয়েস্ট ভলিউম বাদ দিয়ে যদি ফিক্স বলেন এতর মধ্যে সেল দাও, তাইলে কস্ট পার রেজাল্ট গোল এই অপশনটা অন করে দিতে হবে। যদি অন করে দেন, তাহলে ফেসবুক আপনার অ্যাড এমন সমস্ত মানুষের কাছে নিবে যারা $10 মধ্যে কিনতে পারবে। বুঝছি না বুঝি নাই?
যারা $10 মধ্যে কেনার চান্স আছে তাদের কাছে নিবে। তবে তবে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে সে আপনাকে $10 সেল দিবে, বাট অ্যাভারেজ $10। অ্যাভারেজ বুঝি, আমি ফেসবুককে বললাম আমাকে সেল দিবা $3, তিন, তাহলে আমার একটা সেল আসবে $2, একটা আসতে পারে তিনের বেশি, $5, আর একটা আসতে পারে $6, আর একটা আসতে পারে $1, আর একটা আসতে পারে $1। দেখেন, আমার একটা সেল আসলে $2, একটা $1, একটা $1, একটা $5, একটা $6। আমি কিন্তু বলছিলাম $3 বেশি যেন না যায়। ও আমাকে বলছে ভাই যাবে না, বাট অ্যাভারেজে। তাহলে দেখেন খরচ কত, টোটাল কত টাকা খরচ হচ্ছে দেখেন, 5 6 কত, 11, 11 2 13, 13 একে 14, 14 একে 15, 15 কে ভাগ করেন তো 5 দিয়ে, 5 দিয়ে কেন ভাগ করবো, কারণ অ্যাভারেজ। আলটিমেটলি কি দাঁড়ালো, $3 তো এনে দিল সেল নাকি, যদিও সে 2 সেল বেশি দিয়ে আনছে, আবার অনেকগুলো সেল কমে আনছে, অ্যাভারেজে সে আপনাকে $3 এনে দিছে। বল বুঝি না বুঝি নাই। সে যেটা করবে, কখনো আপনাকে $3 সেল দিবে, কখনো $60 সেল দিবে, কখনো আবার $15 সেল দিবে, কখনো আবার $11 সেল দিবে, কখনো আবার $8 সেল দিবে। বাট এই পাঁচটার যোগফল কখনোই, যোগফল প্লাস 5 দিয়ে ভাগ মানে অ্যাভারেজ, কখনো $10 উপরে যাবে না। বুঝছি না বুঝি নাই। এটাকে বলে সিপিআরজি, মানে কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল। আর আপনার আলটিমেট $1 হলে $1 সেট করবেন। এই যে, আচ্ছা আসলে সেট করি আমরা এবার, বুঝেন একটু বুঝছি কিনা, কস্ট কনসেপ্ট বুঝছি কিনা, কস্ট পার রেজাল্ট গোল একটু বুঝলাম তো। সিপিআরজি সেট করছি, এখন ওই যে $3 সেট করতে হবে না, কত ডলারের সেল চাই, এটা সেট করতে হবে না। এটা সেট করার জন্য চলে যাবো অ্যাডসেটে। অ্যাডসেটে আসবেন, নামবেন, এই যে কস্ট পার রেজাল্ট গোল সেট করেন, কত ডলারে আপনার সেল লাগবে। আমরা বলছিলাম 3, আর আমরা সেট করে দিব 3। তাইলে এবার কি করবে দেখেন, এই যে দেখেন, মেটা উইল এইম টু গেট দ্য মোস্ট রেজাল্টস এন্ড ট্রাই টু কিপ দ্য অ্যাভারেজ কস্ট, দেখছেন, অ্যাভারেজ কস্ট অ্যারাউন্ড $3। ওই বলে দিছে সাম রেজাল্টস মে কস্ট মোর এন্ড সাম মে কস্ট লেস। সেই বলে দিছে অ্যাভারেজে ভাই তোমাকে মেটা $3 সেল এনে দিবে, তার মধ্যে কিছু বেশি কস্টিং আসতে পারে, কিছু কম কস্টিং আসতে পারে, বাট অ্যাভারেজ অলওয়েজ 3 থাকবে। ক্লিয়ার অর নট। এবার আপনি যদি বলবেন আমার তো বাজেট 1, আপনি 1 দিবেন, এবার যার বাজেট যা। ক্লিয়ার অর নট। এইবার যার বাজেট যা। তাহলে আমরা দেখলাম কস্ট পার রেজাল্ট করে বুঝছি আমরা। আরেকটা অপশন আছে বিট ক্যাপ। বিট ক্যাপটা কি জিনিস, 1 মিনিটে বুঝে যাবেন। সেম জিনিস, সেম। আমি আবার চাচ্ছি কি $3 একটা সেল আসুক। কস্ট পার রেজাল্ট বলে কি হয়েছে, কখনো বেশি আসছে কখনো কম আসছে, ইয়েস অর নট। আর আপনি যখন বিট ক্যাপ সিলেক্ট করবেন তখন হচ্ছে অলওয়েজ 3-এর নিচে সেল দিতে হবে আপনাকে। আপনি ফেসবুকে এটাই বলতেছেন যে আমাকে অলওয়েজ $3 নিচে সেল দিবা, $1 দিবা, $2 দিবা, $2.5 দিবা, $3 দিবা, কখনো 3-এর উপরে যাবা না, যাইতে পারবা না। কস্ট পার রেজাল্ট গোল মানে অ্যাভারেজে $3 সেল আসবে, আর বিট ক্যাপ মানে 3-এর নিচেই, $3 মধ্যে সেল আসবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, প্রথম প্রথম পয়েন্ট হইলো বিট ক্যাপ জিনিসটা কাজ করে না। বিট ক্যাপ জিনিসটা আসলে কাজ করে না, মানে এত শক্ত করে দিলে ফেসবুককে, ফেসবুক আসলে আপনাকে আলটিমেটলি সেলে দিতে পারে না। তার মানে আমরা বিট ক্যাপ ইউজ করবো না। তাহলে আমরা যেটা ইউজ করব সেটা হইলো CPRG, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল আবার ওই যে আমি বললাম যে আসলেই যদি সে $5 সেল দিত তাহলে তো ভাই আমি কোটি বুঝে যেতাম। আচ্ছা, এখানে পয়েন্ট হচ্ছে দেখেন, সিপিআরজি আপনি ইউজ করবেন ঠিক আছে, এবং আপনাকে আসলেই সে সেল দিবে, বাট পয়েন্ট হচ্ছে কি, দুইটা পয়েন্ট। নাম্বার ওয়ান, আপনার সিপিআরজি হইতে হবে জাস্টিফাইড। আপনার নর্মালি এভারেজে, ধরেন কথা কথা, আপনি একটা টি শার্ট বিক্রি করেন, আপনি নর্মালি $2 $2.5 আপনার টি শার্টটা সেল করতে লাগে, $2 থেকে $2.5 নর্মালি লাগে নর্মালি। এবং ইন্ডাস্ট্রি এটাই, ইন্ডাস্ট্রির একটা অ্যাভারেজ, হ্যাঁ $2.5 লাগবেই, একটা 500 600 টাকা 700 টাকা টি শার্ট বিক্রি হইতে $2.5 লাগবেই। কারণ আপনি যদি মনে করেন আমি এটাকে $1 সিপিআরজি করে দিব, তাহলে আপনি সেলই পাবেন না। বুঝছি না বুঝি নাই। যেটা জাস্টিফাই আপনাকে এটা দিতে হবে যে $2.5 $3 একটু লাগেই, এবং এ হলে আমি প্রফিটেবল, আপনাকে এটাই দিতে হবে। জাস্টিফাইড বাজেট সেট করতে হবে, জাস্টিফাইড। মানে ফেসবুক কমে মানে যা দিব তাতেই দিবে, মানে আপনি 0.5 দিব, জীবনও সেল দিতে পারবে না সে। আপনি ইন্ডাস্ট্রির যে জাস্টিফাইড ইয়া, যে আমার $3 লাগেই এটা সেল আসতে, আপনাকে $3 দিতে হবে। আপনি একটু কমও দিতে পারেন, $2.5 দিলেন আপনি, এই এই তিনটা সেট, একটাতে $2.5 দিলেন, একটাতে 3 দিলেন, একটাতে 3.5 দিলেন,
তাহলে কখনো দেখবেন যে আপনি এখান থেকে একটু সেল আসছে, কখনো এখান থেকে আসছে, কখনো এখান থেকে আসছে, আবার এবারে দেখবেন $3 আসছে, একটু জাস্টিফাইড। একটা টি শার্টের দাম যদি 5,000 টাকা হয়, এ তো বাঙালি কিনবেই না। হ্যাঁ, আবার একটা ওয়াচের দাম যদি 5,000 টাকা হয়, কি ওয়াচ? ডিপেন্ডস, ব্র্যান্ডেড ওয়াচ নাকি চায়না ওয়াচ। ব্র্যান্ডেড ওয়াচ হলে কিনতে পারে, তাও আপনি ট্রাস্ট দিতে পারেন। আপনার পেজ দেখে যদি মানুষের মনে হয় যে না ব্র্যান্ডেড বলতে মানে ব্র্যান্ডেডই বেচবে, দেখেন ব্যবসা এরকম হয় না, বুঝছেন? মানে আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, এটা আমি আনসার দিতে পারবো না, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। ওয়াচ যদি ব্র্যান্ডেড হয়, তারপর পেজটা কথা বলতে হবে, হ্যাঁ আমার ব্র্যান্ডেড, এটার এটার কি থাকতে হবে, ফিল অ্যান্ড টাচ থাকা লাগবে। আপনি আসলে যে নিজে নিজে এই কথার কথা আমেরিকা যান বা নিউ ইয়র্ক যান বা ইংল্যান্ডে যান, নিজে ব্র্যান্ডের দোকান ঘুরে ঘুরে ওয়াচ কিনেন, এগুলোর প্রুফ থাকা লাগবে, তাইলে আমি বিশ্বাস করবো এবং 5,000 টাকা দিয়ে কিনবো আপনার কাছে, কথার কথা। আর যদি চায়না মাল বেচেন তাহলে তো হয়তো আমি এমনি কিনবো না। ডিপেন্ডস ডিপেন্ডস, এগুলা এগুলা আমাকে বলে লাভ নাই, এগুলো আপনাকে, আপনার ব্যবসা আপনাকে বুঝতে হবে। আপনার ব্যবসা আমি মাথা ঘামাবো না, আপনার ব্যবসা আপনাকে মাথা ঘামাই বুঝে বের করতে হবে কনসেপ্ট। আচ্ছা ওকে, এনিওয়ে, ওটা আমাদের টপিক না। তো আমরা বুঝলাম কিনা? আচ্ছা এখন আসেন, আপনি সিপিআরজি কখন চালাবেন বা কিভাবে চালাবেন। দেখেন, আপনি যখন সিপিআরজি দিয়ে ad চালাবেন, আসলেই আপনি যা দিবেন ফেসবুক আপনাকে তাতে সেল দিবে, এটা গ্যারান্টি, এটা কোনো মিস নাই। আপনি যদি বলেন আমাকে $2 সেল দাও এবং আসলেই জাস্টিফাইড হয়, হ্যাঁ, আপনার যে প্রোডাক্ট আপনি পাঁচ, এখন আপনি একটা একটা কথার কথা আইফোন বিক্রি করবেন, দিলেন $2, এটা জাস্টিফাইড না, জীবনে সেল আসবে না, তাই না? আপনি একটা টি শার্ট বিক্রি করবেন 900 টাকা, হ্যাঁ এটার জন্য $200 জাস্টিফাইড। আপনি একটা 15 টাকা দামের জার্সি বিক্রি করবেন, এটার জন্য $3 $4 জাস্টিফাইড, $3 জাস্টিফাইড। হ্যাঁ, তাহলে আপনি $3 দিলেন, ফেসবুক আপনাকে আসলেই $3 সেল দিবে, মানে কথা আছে। নাম্বার ওয়ান কথা হচ্ছে, যদি সে আপনাকে সেল দেয় $3 দিবে, বুঝছি না বুঝি নাই? যদি সেল দেয় সে $3 দিবে। আমি $3 সেল চাই এবং ফেসবুক আপে $3 দিবে, একটু গ্যারান্টি, কোনো মিস নাই। কিন্তু কিছু সমস্যা হবে, সমস্যা হবে, যেহেতু তাকে $3 সেলে দিতে হবে, সবার কাছে অ্যাড পাঠাইলে $3 সেল আনা সম্ভব না। তাহলে তো নর্মালি অ্যাড চলতেছিল এর আগে, সিপিআরজি সেট করার আগে নর্মালি তো আমি এমনি সেল এমনিই চালাইতে পারতাম সবার কাছে অ্যাড। এইটা সেট করার মানে কি, ফেসবুক এমন সমস্ত মানুষের কাছে আপনার অ্যাড কে পাঠাবে যারা আসলেই কিনবে, তবে সে বেছে বেছে মানুষের কাছে পাঠাবে, বুঝছি না বুঝি নাই? এর মানে আপনার অ্যাড হয়ে যাবে স্লো। ধরেন নর্মালি আপনি বাজেট দেন $10, সিপিআরজি দিয়ে আপনি চাইলে আপনি যে $10,000 বাজেট দিতে পারেন, কোনো সমস্যা নাই। নর্মালি $10 বাজেট দেন আপনি, বাট আপনি সিপিআরজি সেট করে চাইলে আপনি $10,000 বাজেট সেট করতে পারবেন। টাকা অনলি তখনই কাটবে যখন সে একটা সেল আনতে পারবে $3। আদারওয়াইজ কোনো টাকা কাটবে না সে। দেখেন $10,000 দিছি, কিন্তু সে কোনো টাকাই কাটবে না যতক্ষণ না সে $3 সেল এনে দিবে। তার মানে আমি $10,000 বাজেট, আমার লস নাই যদি আসলে $3 সেল চলে আসে, বুঝি না বুঝি নাই? তার মানে আপনি সিপিআরজি অ্যাড এর ক্ষেত্রে বা বিটক্যাপ অ্যাড এর ক্ষেত্রে বাজেট জিনিসটা কাজ করে না। আপনাকে সিপিআরজি নিয়ে কাজ করলে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড চালাইতে হবে অনেক, একদম 30-40টা 20টা 25টা। এই যে দেখেন, এই যে একটা অ্যাড ফর এক্সাম্পল, এক্সাম্পল দেখেন, ধরেন এই একটা আমি চালাইছি, এই যে এটা। আর আমি একটু একটু ইয়ে করি, আপনি কি করতে হবে দেখেন, সিপিআরজি সেট করে দিবেন, সেট করে এটা চালাই দিবেন, একটা চালাইছেন। এরপর আপনাকে করতে হবে ডুপ্লিকেট, এই যে দেখেন বস, ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট। এবং দেখেন নাম্বার অফ কপিস, 1 2 3, কয়টা থাকবে আপনার? ফর এক্সাম্পল আমি দিলাম 10টা, 10টা, 10টা দিয়ে দিলাম ডুপ্লিকেট, একই আর 10টা হয়ে যাবে আর। এটা কি হলো দেখেন, 10টা ক্যাম্পেইন হয়েছে, এই যে দেখেন, হয়েছে না? একই রকম 10টা ক্যাম্পেইন, একটা ছিল। এগুলোকে একটু এডিট, ঢুকে এডিট করে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আপনি 20টা চালিয়ে দিতে হবে যদি সিপিআর যদি কাজ করেন। এরপর আপনি গিয়ে দেখবেন আজকে এইটা থেকে এটা থেকে এটা থেকে 3টা থেকে সেল আসছে, আগামীকালকে এখান থেকে এখান থেকে এখান থেকে সেল আসছে, পরশুদিন এই 3টা থেকে এভাবে ঘুরাই ফিরাই কোনো না কোনোটা থেকে প্রত্যেকদিন সেল আসা শুরু হবে এবং আপনার বাজেটের মধ্যে আসা শুরু হবে। পাশাপাশি আপনার নর্মাল অ্যাড তো চালাবেনই, নর্মাল অ্যাড, সিপিআরজি টিপিআরজি ছাড়া, ওই যে ইয়া অ্যাড, হাইয়েস্ট ভলিউম দিয়ে অ্যাড তো চলবেই নর্মালি। তাহলে দেখেন, আপনার কোনোদিন হাইয়েস্ট ভলিউমে $3.5 সেল আনছেন, কোনোদিন সিপিআরজি দিয়ে $2 সেল আনছেন, এভারেজে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। যেগুলো স্ট্র্যাটেজিক পার্ট, এগুলো আমি পরে কথাবার্তা বলবো। সিপিআরজি বুঝছি কিনা এটা বলেন, তাহলে পরে আমি কেস স্টাডি দিয়ে বোঝাবো কখন কিভাবে ad চালাবেন, কিভাবে বাজেটকে কন্ট্রোলে রাখবেন, এগুলো পরে বোঝাবো। একটু বুঝছি কিনা যে সিপিআরজি কি জিনিস। ঠিক আছে, সিপিআরজি হলো ভাই কস্ট পার রেজাল্ট গোল, যেটা কাজ হইলো যা বাজেট যা ডলার সেট করবেন তার মধ্যে আপনাকে সেল এনে দিবে, সে আনতে না পারলে টাকা খরচ করবে না। আর বিটক্যাপ হইলো যা দিবেন তার মধ্যেই থাকবে, নট এভারেজ মধ্যেই থাকবে, বাট বিটক্যাপ আসলে কাজ করে না। তো সিপিআরজি
সুপার ডুপার কাজ করে, আমরা অনেক বড় বড় ক্লায়েন্ট সিপিআরজি দিয়ে কাজ করি। পরে আমি কেস স্টাডি বোঝাবো, আপাতত টপিক গুলো কভার করি। ওকে, আমরা আবার ঢুকতেছি ক্রিয়েটের ভেতরে। টপিক গুলো বুঝেন, আপাতত টপিক গুলো বুঝেন, পরে এগুলোকে আমরা জোড়া দিব। কখন কেমনে অ্যাড চালাবো, কেন চালাবো, কেমনে প্রফিটেবল ক্যাম্পেইন বানাবো, পরে আমি কেস স্টাডি দিয়ে বোঝাবো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অডিয়েন্স সেকশনে। আমরা যাচ্ছি অ্যাডসেট সেকশনে। অ্যাডসেট সেকশন থেকে নিচের দিকে নামবো 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 নামবো, আসলাম অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স, আসলে আমি একটু অডিয়েন্সের বেসিক টুকু বুঝি, নেক্সট ক্লাসে অ্যাডভান্স কথাবার্তা বলবো। আমরা যখন অডিয়েন্স নিয়ে কাজ করবো, অডিয়েন্সকে আমরা বেসিক্যালি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। অডিয়েন্স নিয়ে কাজ করবো, আপনি অডিয়েন্সকে বেসিক্যালি চারটা ভাগে ভাগ করতে পারবেন। নাম্বার ওয়ান, সেভ অডিয়েন্স। নাম্বার টু, ব্রড অডিয়েন্স। নাম্বার থ্রি, ওপেন অডিয়েন্স। নাম্বার ফোর, কাস্টম অডিয়েন্স। নাম্বার ফাইভ, লুকে লাইক অডিয়েন্স। আগে একটা অডিয়েন্স ছিল যেটা আমরা কাজ করতাম, সেটা হইলো লেজার টার্গেটেড অডিয়েন্স, যেটা এখন আর কাজ করে না। যেটা ফেসবুকের নতুন অ্যালগোরিদম বলে এভাবে অডিয়েন্স না বানাইতে। একটু বুঝছি কিনা? অডিয়েন্সকে আমরা ছয়টা ভাগে ভাগ করলাম: সেভ অডিয়েন্স, ব্রড অডিয়েন্স, ওপেন অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, লেজার টার্গেটেড অডিয়েন্স। এর মধ্যে লেজার টার্গেটটা আসলে আমরা ইউজ করবো না, এটা কাজ করে না। প্রথমে বুঝি হোয়াট ইজ সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স মানে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাব, গিয়ে এই যে এখান থেকে অডিয়েন্স সেকশন আছে, অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা অডিয়েন্স বানাবো। লাইক বাংলাদেশ টার্গেট দিব, ছেলে মেয়ে টার্গেট দিব, এই করবো ইচ্ছা মতো যা খুশি বানাবো, বানায় এই যে দেখেন সেভ করে রাখবো অডিয়েন্সটাকে। মানে এখানে আমি যা যা সেভ করবো, এটাকে চাইলে আমরা ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারবো, যেন ভবিষ্যতে আমার আবার বানাইতে না হয়। এটা সেভ অডিয়েন্স, সিম্পল বেসিক জিনিস। তো সেভ অডিয়েন্স মানে বেসিক জিনিস, যে যে অডিয়েন্সটা বানাবো এটাকে চাইলে ভবিষ্যতে রেফারেন্সের জন্য সেভ করে রাখতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাই সেভ করতেছি, সেভ করে নাম দিচ্ছি যে প্র্যাকটিস অডিয়েন্স, নাম দিলাম প্র্যাকটিস অডিয়েন্স, সেভ দিয়ে দিলাম। টার্গেট কি? বাংলাদেশ এবং মিনিমাম এজ 18, এরও টার্গেট। এবার এটাকে আমরা কোথায় খুঁজে পাবো? এই অডিয়েন্স সেকশনের, এই অডিয়েন্স সেকশনে এই যে ইউ সেভ অডিয়েন্স, এই যে এখানে গেলে প্র্যাকটিস, এই যে আমার প্র্যাকটিস অডিয়েন্স, এই যে এটা ক্লিক করলে এই যে 18 বাংলাদেশ, আমার প্র্যাকটিস অডিয়েন্স চলে আসলো। এই যে প্র্যাকটিস অডিয়েন্স নর্মাল, এটা সেভ করে রাখছি, ঠিক আছে। ব্রড অডিয়েন্স মানে নামেই বোঝা যাচ্ছে বড় অডিয়েন্স, বড়। পরে বুঝবো আমরা হোয়াট ইজ বড়, বড় মানে কি। বড় মানে অনেক বড় অডিয়েন্স, পুরো বাংলাদেশ বড়, বুঝছি কিনা? ঢাকা আর বাংলাদেশ কোনটা বড়? বাংলাদেশ বড়। তাহলে বাংলাদেশ হচ্ছে এখানে ব্রড অডিয়েন্স, ক্লিয়ার না? ওকে, ওপেন অডিয়েন্স মানে হইলো খোলা অডিয়েন্স, মানে আমি নিজেও জানি না টার্গেট কি, ওপেন রাখছি। ফেসবুক ডিসিশন নিবে সে কি করবে, ওপেন। ওপেন মানে ফেসবুকের এআই, এআই কে দিয়ে দেওয়া, এআই আর মেশিন লার্নিং কে দিয়ে দেওয়া। ভাই তুমি বুঝো তুমি কি করবে, আমি জানি না। এটাকে বলে ওপেন অডিয়েন্স। বস, ক্লিয়ার আর ক্লিয়ার? নট, নট টার্গেটেড অডিয়েন্স। ওপেন মানে একেবারে খুলে দিছি ভাই, যেখানে খুশি যাক, আল্লাহর ওয়াস্তে দেখি কি হয়, এর ওপেন অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে হইলো, কাস্টম অডিয়েন্স মানে হইলো আমরা একটা অ্যাড রান করে দেওয়ার পর, একটা অ্যাড রান করে দেওয়ার পর, ওই যে আমরা পড়ছিলাম কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, এই হট অডিয়েন্স, খেয়াল আছে? কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। একটা অ্যাড রান করে দেওয়ার পর কিছু মানুষ আমাদের অ্যাডকে অ্যাভয়েড করবে, কিছু মানুষ আমাদের অ্যাডে এনগেজ হবে, আমাদের ভিডিওটা দেখবে, ওয়েবসাইটে ঘুরতে যাবে, আমাদেরকে মেসেজ দিবে, পেজটা লাইক দিয়ে যাবে, এনগেজ হবে, মানে ওয়ার্ম। এই অডিয়েন্সটাকে খুঁজে বের করে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানানো, এটাকে বলে কাস্টম অডিয়েন্স। মানে ওই ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি কাস্টম অডিয়েন্স। ফর এক্সাম্পল আমি রানিমেট থেকে চালিয়েছি, আমি দেখলাম যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা আমার ওয়েবসাইট আসছেন, আপনারা ব্লগ করছেন, আপনারা এগুলো এগুলো ঘুরছেন, ওকে। তার মানে আপনাদেরকে নিয়ে আমি একটা আলাদা অডিয়েন্স বানাবো, যে এনারা আমার ভিডিও দেখছে। একটু বোঝাই বলি, ধরেন আমি আমি রানিমেট দিয়ে বোঝাচ্ছি যে আমি একটা লাইভ ব্যাচের অ্যাড চালাইছি, আমি একটা ফেসবুকে লাইভ ব্যাচের অ্যাড চালাইছি, ফেসবুকে রেকর্ড ব্যাচের অ্যাড চালাইছি। আমার দুটো কোর্স ধরে নেন, একটা ফেসবুক লাইভ ব্যাচ, একটা ফেসবুক রেকর্ড ব্যাচ। আমি করলাম কি, লাইভ ব্যাচের জন্য একটা কন্টেন্ট বানাইছি, ভিডিও কন্টেন্ট। একটু বুঝি না, বুঝি নাই? যে কন্টেন্টে বলছি আমি আপনাদেরকে লাইভে এই শিখাই তলায় ফেলবো। আর একটা কন্টেন্ট বানাইছি এখানে বলছি আমি এই কিছু শিখাই আপনি, মানে এই কিছু রেকর্ডের মাধ্যমে শিখে তলায় ফেলবো, বলছি কিছু একটা আমি, ঠিক আছে। এবং আমি করছি কি, আপনারা মোটামুটি যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখেন, কমন সবাইকে টার্গেট দিছি, সবাইকে একই টার্গেট, সব একই সেম টার্গেট দিছি। লাইভ ব্যাচের একটাও আপনাদের সবার কাছে পাঠাইছি, রেকর্ডেরটাও আপনাদের সবার কাছে পাঠাইছি, অডিয়েন্স সেম, বাট ক্যাম্পেইন দুইটা, এটা ক্যাম্পেইন 1, এটা ক্যাম্পেইন 2।
এখানে কন্টেন্ট হচ্ছে লাইভ ব্যাচের কন্টেন্ট, এখানে কন্টেন্ট হচ্ছে রেকর্ড ব্যাচের কন্টেন্ট। একটু বুঝি না বুঝি নাই, একটু বলেন। ওকে, অডিয়েন্স তো সেম, দুইটা ক্যাম্পেইন আমি চালাইলাম, ফর এক্সাম্পল 5 দিন চালাইলাম। 5 দিন পরে আমি দেখলাম রেকর্ড ব্যাচে মোটামুটি 30,000 মানুষ রেকর্ড ব্যাচের ভিডিওটা দেখছে, আর 25,000 মানুষ লাইভ ব্যাচের ভিডিওটা দেখছে। তার মানে এই 25,000 জনের ইন্টারেস্ট হচ্ছে কোথায়? লাইভ ব্যাচে। আর এই 30,000 ইন্টারেস্ট কোথায়? রেকর্ড। এর মধ্যে কিছু আবার কমনও থাকতে পারে, যে এটাও দেখছে ওটা ওটা হইতে পারে, বাট এটা দেখছে মানে এর লাইভের ইন্টারেস্ট আছে। আর কমন হইলে তার লাইভের ইন্টারেস্ট আছে, রেকর্ড ইন্টারেস্ট দুইটাই। তার মানে এদের লাইভের প্রতি ইন্টারেস্ট, আর এরা রেকর্ডের প্রতি ইন্টারেস্ট। তাহলে পরের বার আমি কি করব? যখন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে সবাইকে টার্গেট দিয়েছিলাম, তখন অডিয়েন্স ছিল 20 লাখ। এখন আমি পরের অ্যাড আমার কি করা উচিত? 20 লাখকে টার্গেট দেওয়া উচিত, না লাইভের জন্য এই 25,000কে টার্গেট দেওয়া উচিত, রেকর্ডের জন্য এই 30,000কে টার্গেট দেওয়া উচিত? কোনটা? নাকি আবার 20 লাখকে সব দেখানো উচিত? অলরেডি 20 লাখকে দেখায় আমি আমি খুঁজে পাইছি যে 55,000 আমার সাথে কানেক্টেড হয়েছে, বাকি 19,45,000 আমাকে পাত্তাই দেয় নাই। কমেন্টে লিখে দিয়ে গেছে উল্টা তাবিজ ব্যবসা, তাবিজ ব্যবসা, তাবিজ ব্যবসা, তাবিজ ব্যবসা, তাবিজ ব্যবসা। তা আমার কি ওদের কাছে যাওয়া উচিত, নাকি যারা আসলেই দেখে ইন্টারেস্ট দেখাইছে তাদের কাছে যাওয়া উচিত? তাহলে আমাদের উচিত ভাই এদের কাছে যাওয়া। এখানে দুইটা লাভ। নাম্বার ওয়ান, আপনি আবার যদি 20 লাখের কাছে যান, খরচ যাচ্ছে বেড়ে, ইয়েস অর নট? তাহলে সুবিধা হইলো কি? অডিয়েন্স ছোট হয়ে গেছে, খরচ যাচ্ছে কমে। 2 নম্বর সুবিধা হইলো কি? আমি ইন্টারেস্টেড মানুষগুলোকে পেয়ে গেছি যারা আসলেই লাইভ ব্যাচ ইন্টারেস্ট রাখে আলাদা, এবং রেকর্ড বেচার। পরের বার কি করবো? লাইভ ব্যাচের আরেকটা ভিডিও ওদের কাছে পাঠাবো, রেকর্ড ব্যাচের ভিডিও শুধু ওদের কাছে পাঠাবো, আর কমনের কাছে আর কোনো ভিডিও পাঠাবো না। দেন আমরা এটাকে বলে রিটার্গেটিং। এই যে এই যে 25,000 জনের একটা অডিয়েন্স পাইলাম, এটাকে বলে কাস্টম অডিয়েন্স। এই যে 30,000 অডিয়েন্স পাইলাম, এটাকে বলে কাস্টম অডিয়েন্স। আর এই কাস্টমকে যখন আমরা আবার টার্গেট করে অ্যাড চালাবো স্পেসিফিক, আমি জানি এখন এটা রেকর্ড চায়, আমি জানি এখন লাইভ চায়, স্পেসিফিক টার্গেট করে স্পেসিফিক কন্টেন্ট পাঠাবো, তখন এটাকে বলে রিটার্গেটিং অথবা রিমার্কেটিং। বলেন বুঝি না বুঝি নাই? এটা এক্সাম্পল দিই, এটা এক্সাম্পল দিই। আপনারা এখানে আছেন এখন কতজন? 82 জন। তার মানে আমি ধরে নিচ্ছি আমাদের টোটাল ব্যাচে স্টুডেন্ট আছে 172 জন, না 177 জন বা 170 জন। এর মধ্যে 82 জন মোটামুটি রেগুলার ক্লাস করতেছে। তাইলে বাকিরা আমার চোখে মোটামুটি কোল্ড অডিয়েন্স, যারা এমনিই ভাই ভর্তি হয়ে গেছিল, বাট অতটা আসলে ইন্টারেস্টেড না ডিজিটাল শেখার। বাট এই 82 জন সুপার ইন্টারেস্টেড, বিকজ এরা তাদের 12টা বাজে ক্লাস করতেছে। এবং আমার ইচ্ছা, মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একটা 1 লাখ টাকা দামে কোর্স লঞ্চ করা। জাস্ট এক্সাম্পল দিচ্ছি ভাই, জীবনও করবো না, এমনি বলতেছি। হাই চান্স কারে এরা, বাকি ওই যে 90 জন, এরা কিনবে না এরা কিনবে? প্রথমত এদের তো শিখার ইন্টারেস্টই নাই। বুঝেন না? বুঝেন না? বুঝেন নাই? প্রথমত এদের শিক্ষার ইন্টারেস্টই নাই, আর এরা হচ্ছে সুপার ইন্টারেস্টেড। তার মানে আমি যদি এদেরকে নার্চার করতে পারি, আমি ভবিষ্যতে একটা 1 লাখ টাকা দামে কোর্স বিক্রি করতে পারবো। ওকে, তাহলে এখন আমাকে কি করা উচিত? এই 82 জনের ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো কালেক্ট করা উচিত। কালেক্ট করবো না, আমার কাছে আছে অলরেডি আপনাদের ফোন ইমেল, আপনার ভর্তি হওয়ার সময় দিচ্ছেন না এগুলা, ফোন ইমেল আমার কাছে অলরেডি আছে। এই ফোন আর ইমেল দিয়েও আমি চাইলে একটা কাস্টমার বানাতে পারবো, এবং আপনাদের 82 জনের কাছে অ্যাড পাঠাইতে পারবো। যদিও 82 জনের কাছে অ্যাড যায় না, মিনিমাম 1,000 জন হইতে হয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। 82 জনকে টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারবো। অথবা আপনাদের মতো আমাদের আরো ব্যাচ আছে, ওখান থেকে 82 জন, এখান থেকে 82, এভাবে করে 1,000 জন প্লাস অডিয়েন্স বানায় আপনাদেরকেই শুধু টার্গেট করে আমরা অ্যাড করতে পারবো। বলেন বুঝি না বুঝি নাই? এটাকে বলে কাস্টম অডিয়েন্স বানানো, আর এই টার্গেটিংটাকে বলে রিটার্গেটিং। এরপরে আসতেছে আমাদের লুকে লাইক। ওই যে 5টা অডিয়েন্সের কথা বললাম, লাস্টে দিয়ে রয়ে গেছে লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক, আচ্ছা, লুকে লাইক আমরা শুনে বোঝাচ্ছে, লুকে লাইক মানে কি? একই রকম। আপনারা এখানে যারা আছেন 82 জন, দেখেন তো আমি কয়েকটা জিনিস বলি মিলে কিনা। আপনারা অনেকেই খালিদ ফারহানকে ফলো করেন, ইউটিউব চ্যানেল হইতে পারে, ফেসবুক পেজ হইতে পারে, তার প্যাসিভ জার্নাল হইতে পারে, মিলে কিনা দেখেন। আপনারা অনেকেই নাফিস সেলিমকে ফলো করেন, এটা ইউটিউব হইতে পারে, ফেসবুক হইতে পারে, ওনার গ্রুপ হইতে পারে, পডকাস্ট হইতে পারে, ওই যে টুসেন পডকাস্ট। আপনারা অনেকেই এখানে ফ্রিল্যান্সিং জিনিসটা, ফ্রিল্যান্সিং রিলেটেড টপিক সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ফেসবুক অনেক গ্রুপ টুপ ফলো দিয়ে রাখছেন, লাইক দিয়ে অনেক গ্রুপ টুপে ইয়ে করে রাখছেন। আপনারা অনেকেই আপওয়ার্কের প্রোফাইল টোফাইল খুলে রাখছেন, বা মাঝে মধ্যে আপওয়ার্কের ভিডিও টিডিও দেখেন, কেমনে আপওয়ার্কে যায়, কেমনে টাকা পয়সা কামায়, ডলার কেমনে কামায়। আপনারা অনেকেই হয়তো ডকুমারি থেকে মার্কেটিং এই টাইপের বইটই কিনছেন, কখনো বই মেলায় গেলে হয়তো ব্যবসাপাতি মার্কেটিং এই টাইপের বইটই কিনছেন, তাই না? মিলে কিনা? অনেকের সাথে অনেক, সব না মিলুক, কিছু না কিছু কারোর কাছে মিলবে। আপনারা অনেকেই ব্যবসাপাতি রিলেটেড, আচ্ছা আপনারা অনেকেই কোচ কাঞ্চন সাহেবকে ফলো করেন, ওনার খোঁজ খবর রাখেন, হইতে পারে এরকম আর কি। আপনারা ইউটিউবে গেলে মোস্ট অফ দা সার্চই এমন হয় যে ডিজিটাল মার্কেটার কেমনে হবো, ডিজিটাল মার্কেটিং কেমনে করবো,
বেস্ট ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। মানে আমাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিকের খুব মিল আছে কিন্তু, ইয়েস অর নট? এখন আমি যদি আপনাদের এই 82 জনকে নিয়ে লুকেলাইক মানে কি দেখতে কিরকম, আমি এখন যদি ফেসবুককে বলি এই 82 জনের একটা লুকেলাইক অডিয়েন্সটা ফেসবুক আমাদেরকে বানাই দেয়। 82 লুকেলাইক অডিয়েন্সটা, এই 82 জনের ফোন নাম্বার, ইমেল আইডি বা 82 জনের কাস্টমার অডিয়েন্স আমি ফেসবুকে যদি দেই, ফেসবুকে দিয়ে যদি বলি আমাকে এদের মতো এদের মতো সেম মেন্টালিটি মাইন্ডসেট সেম রকম ফলো করে এরকম আরো 1 লাখ অডিয়েন্স খুঁজে দাও, তাহলে ফেসবুক আপনাদেরকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করবে আপনারা কারা, এবং দেখবে কি আপনি এই করেন ওই করেন ওই করেন, এই আপনারা যা যা করেন সেম ক্যারেক্টারিস্টিকে বাংলাদেশে আরো লাখ লাখ ছেলেবেলা আছে, ইয়েস অর নট? তাদের কেউ হয়তো ধরেন খালিদ ফারহানের কোর্সে ভর্তি হয়েছে, তাদের কেউ হয়তো জানি না ডিজিটাল মার্কেটিং যেমন ফাহিমুলের কোর্সে ভর্তি হয়েছে, মানে অনেকেই ডিজিটাল মার্কেটিং অনেকেই পড়ায়, তারা তো বিচ্ছিন্ন ভাবে আর একজন একদিকে আছে, কেউ হয়তো কোনো কোর্সই করে না, হোয়াটএভার, বাট আছে তো বাংলাদেশের কয়েক লাখ মানুষ আপনাদের মতো। এই মানুষগুলোকে যদি আপনি ফেসবুকে বলেন আমাকে খুঁজে দাও, ফেসবুক আপনি খুঁজে দিবে, আর এটাকে বলে লুক এ লাইক অডিয়েন্স, ক্লিয়ার অর নট? তাহলে অডিয়েন্স ভাই 5 প্রকার। সেভ অডিয়েন্স, যেটা বানাবো সেভ করে রাখবো, দ্যাটস ইট। তারপরে হইলো গিয়ে আপনার আহ ওপেন অডিয়েন্স বা বড় বড় অডিয়েন্স, এটা বড় অডিয়েন্স পুরো বাংলাদেশ পুরো পৃথিবী, এগুলো ব্রড বড়। ওপেন মানে আমি জানি না কার কাছে ad যাবে এমনি দিয়ে রাখছি, ওকে? তো এই হলো ওপেন অডিয়েন্স। এরপরে হইলো গিয়ে আপনার কাস্টমার অডিয়েন্স। কাস্টমার মানে হইলো অলরেডি আমাদের সাথে কানেক্টেড, এনগেজড, আমাদেরকে পছন্দ করে, সামহাও আমাদের প্রতি ইন্টারেস্টেড, এদেরকে নিয়ে আমরা যখন একটা অডিয়েন্স বানাবো এটাকে বলে কাস্টম অডিয়েন্স। আর লুকেলাইক মানে হইলো কাস্টমের মতো দেখতে, সেম বিহেভিয়ার সেম ডেমোগ্রাফিক সেম ইন্টারেস্ট, এরা হইলো বেসিক্যালি লুকেলাইক অডিয়েন্স। আর ন্যারো অডিয়েন্সটা আসলে, ন্যারো মানে টাইট অডিয়েন্স, টাইট মানে স্পেসিফিক টার্গেট, এভাবে চিন্তা করেন না। লেজার লাইট চিনেন বস? লেজার লাইট, তো লেজার লাইটের মানে কি স্পেসিফিক টার্গেট, মানে যেই বাস ড্রাইভারকে চাচ্ছি ডাইরেক্ট ওর চোখে মারছি, এই হলো লেজার। আর টর্চ লাইট কি, মারলাম সেদ্রাই গেল, কার কাছে গেছে কেউ কেউ বুঝতেছে না যে কাকে টার্গেট করছে, সবাই সবার চোখে চলে গেছে, তাই না? তো একটা সময় ছিল ফেসবুক বলতো তুমি আমাকে এক্স্যাক্টলি বলো কে তোমার কাস্টমার, তখন আমরা লেজার টার্গেট করতাম, যে ওই যে এই মানুষগুলো আমার কাস্টমার এদিকে টার্গেট দাও এককালে। বাট 6 7 মাস 8 মাস হয়ে গেছে, ফেসবুক অ্যালগরিদম চেঞ্জ করে ফেলছে, লেজার টার্গেট কাস্টমারের কাজ করে না। এখন হয়ে গেছে এরকম, তুমি ভাই টর্চ লাইট মারো যে কোন টাইপের মানুষ তোমার কাস্টমার, এদের মধ্য থেকে বেস্ট কে আমি খুঁজে বের করে নিয়ে দিব, এই জন্য নতুন অ্যালগরিদম আর কি। ওকে, আজকে ক্লাস আমাদের এখানেই শেষ।